সো গুড মর্নিং গাইজ ফ্রম দার্জিলিং। আমরা সকাল সকাল উঠে গেছি একদম। এখন বাজছে ভোর 5:10। আমরা এখন যাচ্ছি ম্যালের দিকে। ম্যাল থেকে আজকে আমরা সানরাইজ দেখব। তো সূর্য ওঠার মুহূর্তে। তো চলুন আপনাদেরকেও কিছু ভিউ এই মুহূর্তে দেখায়। ভোরবেলায় এই রাস্তাটা একদম জনশূন্য, 2-4 জনই রয়েছে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে একদম ম্যাল। পূজা মর্নিং করবে না? ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা নাই, আর রাতের থেকে কম লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, হাতে মেঘটা চলেছিল, বেশি ঠান্ডা লাগছে। এত সুন্দর ঠান্ডা সকাল, আর সঙ্গে দার্জিলিং টি। আমি এখন খাচ্ছি সকালের লেবু চা। তো অসাধারণ লাগছে। আমরা এখন রয়েছি সেই চৌরাস্তার যে ফাঁকা এরিয়াটা আছে সেই জায়গাটাতে। তার ডান দিকে এক ম্যাডাম চা বিক্রি করছেন, আর এর ঠিক সামনেই আমরা সানরাইজ দেখতে পাবো। তো সানরাইজ স্টার্ট হয়ে গেছে। আমরা এখন ম্যালের ডান দিকে রাস্তাটা দিয়ে হেঁটে চলেছি। সামনে একসাথে কাঞ্চনজঙ্ঘা এবং সানরাইজ দুটোকে একসাথে দেখতে পাওয়ার উদ্দেশ্যে। তো এখনও সূর্য উদিত হয়নি, কিছুটা টাইম লাগবে, তাই আমরা এগিয়ে চলেছি। দেখা যাক আমরা ঠিকঠাক প্লেস থেকে দেখতে পাই কিনা। জানি না সামনে লোকেশন কেমন আছে। সুন্দর সুন্দর ঘর, অনেক উপরে, এখানে নিচে। এই সোজা বলবো। এই দিকে তো তারের উৎপাত নাই। আজকে যারা জায়গা দিলে গেছে, আজকে যারা একদম ওখান থেকে সূর্যটা উঠছে, প্যারালালি এটা একটু উঁচু, কিন্তু ভিউ মোটামুটি একই। আরো একটু সূর্যটা উঠলে কালকে আমাদের যাওয়ার প্ল্যান আছে, বাট যদি এরকম কুয়াশা থাকে লাস্ট দুদিনের মতো দেখতে পারবো না। মেঘগুলো সব নিচে একটা ক্লিয়ার করে দেখা যায় না বলছে রে, আরে কাঞ্চনজঙ্ঘাকে আমি এত ভালোবেসেছি, হ্যাঁ, ও আমাকে দেখা না দিয়ে থাকতে পারে। দেখো এটা হচ্ছে সাদা ধুলো। ওর সাথে আমার এতদিনকার সম্পর্ক, এতদিনের টান। বলছি বাঁ দিকে রাস্তা দিয়ে যাবো, বাঁ দিকে রাস্তাটা দিয়ে যাবো। Any comments?
ওটা কি ক্লক টাওয়ার? মনিস্ট্রিগুলো এইখানেই আছে, এইদিকেই আছে সব। হ্যাঁ এটা আর্টের কিছু বটে তাই ওই তো সব ডান্স ক্লাস বা ডান্স ক্লাস হয়, ওই তো সব রেডি হয়ে দাঁড়ায় আছে। বন্ধ হয়ে যেতে পারে। হুম। হ্যালো গাইস, আমরা এখন চার্চে যাচ্ছি আর চার্চটা রবিবারই খোলা থাকে, আমাদের কপাল ভালো তাই আমরা দেখতে পাচ্ছি। এটা রাস্তা। টাইমিং গুলো দেখে নিন আপনারা। ফটোশুটের ইয়ে চলছে। সো গাইজ এখানে আমরা অনেকক্ষণ ধরে ফটো সেশন করলাম। এত সুন্দর এই প্লেসটা, অসাধারণ ছবি উঠছে। তো ছবি তুলে এরপর আমরা আবার এই রাস্তা দিয়ে একবার চার্চের ভিতরে যাব। আর এই যে ভিতরে মেবি ক্যামেরা এলাও নয়, মেবি ক্যামেরা করব না, নিজের চোখে দেখবো। যদি দেখানোর থাকে তাহলে অবশ্যই দেখাবো, আর যদি না এলাও থাকে তাহলে দেখাতে পারবো না। তো বাইরেটাই তোমরা একটু দেখে নাও ভালো করে। আর এটা ফটো তোলার জন্য একদম পারফেক্ট প্লেস। কই ম্যাডামরা, আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন রোপওয়ে যাচ্ছি, আমরা এখন রাস্তাটা ম্যাপ দেখে দেখছি, দেখা যাক এখন কতক্ষণে পৌঁছায়। আমরা ঠিক করেছি আজকে দার্জিলিং আমরা পায়ে হেঁটে আজকে গোটা দার্জিলিং ঘুরবো। তো এর মধ্যে অলরেডি আমরা উপভোগ করব। হ্যাঁ দার্জিলিংকে অ্যাকচুয়ালি উপভোগ করবো, কেননা গ্যাংটকে আমাদের প্রচুর গাড়িতে জার্নি করতে হয়েছে। তো শুধু গাড়িতে চেপেছি, দেখেছি আর নেমেছি, এই করেছি। তো গাড়ি ওই জন্য আমাদের প্রচণ্ড বিরক্ত লাগছে। গাড়ি আজ হেঁটেও তো হ্যাঁ, গাড়ি হেঁটেও বললে যাবে না, কারণ আমাদেরকে শিলিগুড়ি যেতে হলে আবার গাড়ি ভরসা। কিন্তু আজকে এই দার্জিলিংয়ের এই মনোরম যে ওয়েদারটা রয়েছে সেটা আমরা পায়ে হেঁটে উপভোগ করতে চাইছি। তো এই রাস্তাটা, চার্চের বাঁ দিকে যে রাস্তাটা সোজা চলে গেছে হাইওয়ে, সেই হাইওয়ে ধরে আমরা এগোচ্ছি। তো গাইজ এই চার্চের সামনে যে বাঁ দিকে রাস্তাটা চলে গেছে, যেটা হাইওয়ে, জোরথাং হাইওয়ে যেটা, সেই রাস্তাটা ধরেই আমাদেরকে এগোতে হচ্ছে। এবং সেই রাস্তাটা ধরে একটু হাঁটলে পরেই আমরা পেয়ে যাব জু, হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট আর রোপওয়ে। তো এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই এতটা হাঁটাহাঁটি করলেও এমন কিছু গরম লাগছে না। আর একটা বেনিফিট হচ্ছে, এখানে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা কিন্তু সমতল, রাস্তাটার খুব একটা চড়াই উতরাই নেই, তাই আমরা হেঁটে হেঁটেই এগোচ্ছি। আর ডান দিকে রয়েছে রাজভবন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে উত্তরবঙ্গের রাজভবন রয়েছে সেটা আমাদের ডান দিকে। ওখানে ফটো তোলা যাবে না, ফটো তোলা ওখানে যে আর্মিরা রয়েছে তারা হাত ইশারা করে বলল যে এদিকে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো যার কারণে আমরা সোজা পথেই হাঁটছি। এই জু আসার পথে আপনারা ডান দিকে এরকম একটা সাইনবোর্ড দেখতে পাবেন। ডান দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে সেইটা দিয়ে যাবেন না, কারণ ওটা হচ্ছে ডিরেক্টরদের অফিস। আর আমরা এই নিচের রাস্তাটা ধরে আর কিছুটা এগোবো, তারপরেই আমরা জুয়ের গেটটা পেয়ে যাব। এগোনো যাক। আর এই রাস্তাটা পুরোটাই এখন উতরাই, আসার সময় পুরো রাস্তাটাতেই চড়াই আছে। ওঠার সময় অনেক কষ্ট হবে, যাওয়ার সময় যতটা আরাম, আসার সময় ঠিক ততটাই কষ্ট হবে। আচ্ছা, আমরা এখন জুয়ের পাশ হয়ে রাস্তাতে যাচ্ছি। জু অলরেডি স্টার্ট হয়ে গেছে, মেবি গেটটা সামনে আছে।
গেটে এন্ট্রি নিয়ে রেড পান্ডা। তারপর আমরা জুয়ে প্রবেশ করব। তো চলুন দেখি জুয়ের টিকিট কাটি, টিকিটে কত দাম সব আপনাদের ইনফরমেশন দেবো। বালি নেই, বালু বালু। তো আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে। হুম, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আর হিমালয়ের জু অর্থাৎ দার্জিলিং জু একটাই সেম। তো এখানে এন্ট্রির জন্য টিকিট কাটতে হবে। তো টিকিট প্রথমে কেটে নিই, তারপর আচ্ছা এটা হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এখানে আমরা রেড পান্ডা দেখতে পেতে পারি। তো চলুন জুয়ে এন্ট্রি করি। এই হচ্ছে এখানের ম্যাপ। তো সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। এখানে টিকিট প্রাইস 110 রুপিস, 110 টাকা পার পারসন। আর যদি আপনারা কোনো ক্যামেরা নিয়ে আসেন তাহলে পরে এক্সট্রা 10 টাকা, আর ফরেনার হলে 180 টাকা টিকিট। তো জুয়ে জাস্ট এন্ট্রি করে আমরা রাইট সাইডের যে রোডটা রয়েছে সেটা নিয়েছি। এখানে একটু আগে আমরা একবার একটা রেড পান্ডাকে দেখতে পেলাম। এখানে রেড পান্ডার সম্পর্কে কিছু ইনফরমেশন রয়েছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন। গাড়ি আসছে, আমরা এখন উপর দিকে উঠবো এবং রেড পান্ডা রেপটাইলস এগুলো এখানে দেখুন। রেড পান্ডাটা গাছে উঠছে, হয়তো দেখতে পাবেন না কারণ এখানে প্রচণ্ড জঙ্গল। ফাইনালি আমরা রেড পান্ডা দেখতে পেলাম। অনেকগুলো দেখতে পেয়েছি, আগেরগুলো ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, কিন্তু এ এক জায়গায় চুপ করে বসে থাকার জন্য ক্যামেরায় ধরতে পেরেছি। আর এই সাইডে পুরো জঙ্গল, বড় বড় গাছ রয়েছে। ঘুম মারছে। তোর থেকে আমাদের ওখানকার বিড়ালগুলো সাহস বেশি রে। তো রাইট সাইডটা কমপ্লিট করার পর লেফট সাইড দিয়ে গেলে আমরা টাইগার দেখতে পাবো, স্নো লেপার্ড দেখতে পাবো, আরও অনেক কিছু আছে। আমরা এই রাস্তাটা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর ডান দিকে যে সিঁড়িটা রয়েছে সেটা নামার রাস্তা এখান থেকে। হাই ব্রো, হাই ব্রো। তো আমাদের এখন খুব খিদে পেয়েছিল, আমরা এক জায়গায় একটুখানি খেয়ে নিয়েছি। পরে আমরা আবার হাঁটছি, কি দেখবো? রয়্যাল বেঙ্গল টাইগার এ খেতে গেছে। আচ্ছা আমরা এখন এটা দেখবো। তো চলো তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। অর্পিতা কই? ওই তো ওখানে আছে অর্পিতা। চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এবার তুমি আমার সোয়েটার এইটা ধরো, আমি বলো। এই হচ্ছে কিছুটা এরকম ভিউ। এই একটা বিল্ডিং আছে এখানটাতে, অ্যাকচুয়ালি আছে কি হাঁটা আস্তে আস্তে। আমরা এরপর মিউজিয়ামের দিকে এগোচ্ছি। কত রূপ। তো আমরা এই জাস্ট বেরোলাম হিমালয়ান মাউন্টেনিং মিউজিয়াম থেকে। তো মাথায় লাগে না কেন? ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য সব কিছু দেখাতে পারলাম না। কিন্তু অসাধারণ, মানে এখানে যদি একবার আপনি আসেন মানে বহু কিছু দেখার আছে। পড়ে পড়ে দেখতে কি রিলেটেড সেটা তো বললে না।
অবশ্যই মাউন্টেন রিলেটেড। মানে কীভাবে কি ট্রেক করেছে, তারপর পিকগুলোতে কীভাবে কি উঠেছিল, তেনজিং নোরগে, তো যারা আরও ছিলেন তারা কীভাবে উঠেছিলেন, তারা কী ব্যবহার করতো, ক্যামেরা কী ব্যবহার করতো, সমস্ত কিছু রাখা আছে এখন মিউজিয়ামটা। তো যারা তাদের ড্রেস, টোটাল হিমালয়টা, ম্যাপটা, সেই ম্যাপে প্রত্যেক জায়গায় কোথায় কি আছে, একটা টেলিস্কোপ রয়েছে, আরও বহু কিছু। চলো আরও এগোনো যাক। লেটস গো। হাই। চিতার উপরটা ঢাকা রয়েছে। চাইছিলাম একবার উঠে বেড়াও দাদা। আমরা এখন জুয়ের পাশের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রোপওয়ের সন্ধানে। এখন জানি না রোপওয়েটা খোলা আছে না বন্ধ আছে। তো এখানে বাড়িগুলো খুব সুন্দরভাবে সাজানো, অসাধারণ ফুল রয়েছে বেলকুনিতে। এটা হলো কাঞ্চনজঙ্ঘা হোমস্টে এবং ডান দিকে জুয়ের এরিয়া। জুয়ের পাশের রাস্তা হয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রোপওয়ের উদ্দেশ্যে। তো এই নিচের রাস্তাটাকে স্কিপ করে আমরা উপরের যে রাস্তাটা রয়েছে, এখানে রোপওয়ে সাইন দেওয়া আছে, তো সেই রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে চলেছি রোপওয়ের উদ্দেশ্যে। তো জানতে পারলাম রোপওয়ে খোলা আছে, তো গিয়ে দেখা যাক কীরকম ভিড় আছে না ফাঁকা আছে। বাকিটা তোমাদের সাথে রোপওয়ে থেকেই শেয়ার করছি। আমরা রোপওয়ের একদম কাছে পৌঁছে গেছি, কিন্তু এখানে বিভৎস লাইন রয়েছে। জানি না কত সময় পর চাপতে পারবো, দেখা যাক। টিকিট আমরা এখান থেকে রাইট সাইডে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে আমরা টিকিট কেটে নেব। তো এখন শ্রাবণী টিকিট কাউন্টারের সামনে টিকিট নিচ্ছে। আমরা 4 জন যেতে চলেছি রোপওয়েতে। এখানে টিকিট প্রাইস 260 টাকা করে, 260 টাকা করে টিকিট প্রাইস। আর আমরা যাচ্ছি এরপর দার্জিলিং রঙ্গিত ভ্যালি রোপওয়ের ভিতরে। তো এরপর বাকি নাজারাটা আমরা রোপওয়ে থেকেই দেখাবো। তো চলুন। বাট একটা শখ ছিল, তো দেখা যাক কী করে কি যাবো। চেষ্টাটা হয়ে গেল, লাইনে দাঁড়িয়ে আছি। তো ওখানে চেষ্টা তোমাদেরকে দেখাবো, এক্সপিরিয়েন্স শেয়ার করবো। একটু নার্ভাসও আছি, আর মুভি করবো কিনা সেটা ভাবছি, কারণ নাগরদোলার মতো যেমন কিছু কিছু হয় সেরকম এখানেও ওরকমই হচ্ছে। দেখা যাক, চলো একবার রোপওয়েতে গিয়ে অর্পিতা টেনশন নেই লেনে কা। আর ভয় লাগে ভিতরে বসে লাইভ করবো ফেসবুক। Oh my
ए भाई ए भाई ए भाई ए भाई ভাই আরে ফ্রন্ট তুমি পরে করবে, যা হবার তাই হচ্ছিল। হাই হাই গান করো গান করো গান করো। মজা না কেন আওয়াজ ফাওয়াজ করছে? এই গাড়িটা ভালো নয় গো। সো এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে এবং ঘুরে আবার একটা লাইন আছে, সেই লাইনে আবার দাঁড়িয়ে পড়ে আবার একটা নতুন রোপে কেবিনে উঠতে হবে। জানি না কী কারণে এটা করা হচ্ছে। তো আমরা এখানে কিছুটা সময় পেয়ে গেছি ওয়েট করার জন্য। তো এখান থেকে ভিউটা আপনাদেরকে একটু দেখাই। সামনে একটা চার্চ রয়েছে এবং ওই দূরে নিচেতে, ওই দূরে যদি আপনি ভালো করে দেখেন, ওখানে রঙ্গিত নদী বয়ে চলেছে। ওই নিচেতে এখন কিছুটা ফগি ওয়েদারের জন্য আর দেখা যাচ্ছে না। এই দূরে রঙ্গিত নদী বয়ে চলেছে আর এটাকে রঙ্গিত ভ্যালি বলা হয়। এখানে প্রচুর চা বাগান রয়েছে, এদিকে একটা পিক রয়েছে এবং আমার চারিদিকে এখানে অনেক পিক রয়েছে, অনেকগুলি পাহাড় রয়েছে। তো আবার লাইনে দাঁড়িয়ে আমরা আবার রোপওয়েতে উঠবো, তারপর বাকি কথা হচ্ছে। ভগত মা কেন বলো তো লোক ইন্দা মায়ের ভাগে চলে যাও। বেশি নড়ো না, বেশি নড়ো না। এই জন্যই 6 জন করে ঠিক আছে। হ্যাঁ, কারণ 4 জন হলে হচ্ছে দেখো কত দুলছে, দেখো কত। তো দুলছে এনজয় করছো। অভিষেক অভিষেক বলছি ভাই, আমার এখনো গোটা জীবনটা বাকি আছে। আমরা কতগুলো ইনফরমেশন কালেক্ট করলাম জানো? অনেক কিছু জানলাম আমরা। দুলছে বাবু যাওয়ার সময়। এ অভিষেক এই দুলছে কারণ 6 জন নাই আমরা, লোডটা ঠিক ব্যালেন্সটা ঠিক নাই। এসো ওই দিকে একজন শুনে যায়, একদিকে একজন শুনে যায়। কিছু হবে না। বে অর্পিতা সোনা ছেলে আমার। 4 জন আছি, ব্যালেন্সটা ঠিক। তুমি ফোনটা ধরো তো। হ্যাঁ। আমি ড্রোন অভিষেক বলছি দোলার কি দরকার আছে? আমি দুলি নাই তো দাদা। চুপচাপ একটু আরে ধমো পাও ধমো। এই না তারপর বলে তুমি একটা এই কটায় চেপেছো দেখো না, 4টা। বাবু কত কত অলরেডি 2-3 মিনিট কম হয়ে গেছে। ওরা আসো করব। ওই লোকটা কোন রয়েছে রে? হুম।